বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ শাহান এবং আমার ডানে রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসি নির্বাহী পরিচালক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতির শিক্ষক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর আসিফ শাহান একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আমি আপনার কাছে বুঝতে চাই যে নির্বাচনোত্তর যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ যে চেহারাটা দাঁড়িয়েছে আপনার কাছে কী মনে হচ্ছে? মানে আমরা তো অনেক অস্থিরতা অস্থিতিশীলতার মধ্য দিয়ে গত কয়েকটা বছর পার করলাম, এমনকি অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতেও এক ধরনের আনস্টেবল সিচুয়েশন ছিল, অনেকেই মনে করতেন কোনো ডিরেকশন নেই। বাট নির্বাচনের পরে আসলে চেহারাটা কি দাঁড়ালো বলে মনে হয়, এবং বহুদিন পরে একটা নির্বাচিত বা জনপ্রতিনিধিত্বশীল সরকার? হ্যাঁ, ধন্যবাদ। আপনার এই পয়েন্টটা একদম আমি কমপ্লিটলি এগ্রি করি যে গত 18 মাসে একটা অনিশ্চয়তা এবং একটা ইনস্টেবিলিটি, মানে বোধ অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতা দুটার মধ্য দিয়েই হচ্ছে গিয়ে আমরা গিয়েছি। এবং যদিও যখন সূচনাটা হয়েছিল খুব হাই হোপ নিয়ে যে অনেক কিছু অ্যাচিভ করা হবে, বাট সময় যত গড়িয়েছে আমরা বিভিন্ন ওপিনিয়ন পোলেও দেখেছি যে মানুষ আসলে নির্বাচনের দিকে যত দ্রুত যাওয়া যায় সেই জায়গাটাতেই হচ্ছে গিয়ে মানুষ যাচ্ছিল। সো ওই জায়গা থেকে নির্বাচিত সরকারে চলে আসাটা একটা স্থিতিশীলতার ইন্ডিকেশন দেয়, এবং এটা যে শুধুমাত্র পলিটিক্যাল স্ট্যাবিলিটির জায়গা থেকে দেয় তাও না। আমরা বিভিন্ন সময়ে দেখেছি ইনভেস্টমেন্টের কোয়েশ্চেনে বিভিন্ন জায়গা থেকে অন্যান্য দেশগুলোর সাথে আলাপ আলোচনায় সবাই এখানে হচ্ছে একটা স্থায়ী সরকার ব্যবস্থার অপেক্ষায় ছিলেন। তো সেই দিক থেকে জিনিসটা পসিবিলিটি। কিন্তু এই জায়গাটায় যে একটা যেটা আমি সমস্যা দেখি যে এসেনশিয়ালি আপনি একটা জিনিস বিএনপি খুব পরিষ্কার ছিল যে তাদের কাছে সরকার বলতে তারা একটা স্ট্রং গভর্নমেন্টকেই সবসময় বুঝিয়েছে। যতবার আমরা দেখেছি যে সংস্কার বইটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, বিভিন্ন জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্টগুলো যদি দেখেন, বিএনপি এমন একটা সরকার চাচ্ছিল সেটা যেন দুর্বল সরকার না হয়। এখন এই স্ট্রং গভর্নমেন্ট আর দুর্বল গভর্নমেন্ট এটার মধ্যে পার্থক্যের জায়গাটা করতে যেয়ে যে আপনি যখন হচ্ছে এই সরকার আবার যদি এত বেশি শক্তিশালী হয়ে যায় যেটার মধ্যে আধিপত্যবাদের একটা ছায়া দেখা যায়, সেটা একটা প্রবলেম। আমরা এভাবে বলতে পারি যে দুর্বল ব্যবস্থা শক্ত সরকার, অথবা দুর্বল সরকার শক্ত ব্যবস্থা। রাইট, মানে ওই জায়গাটা যেটা হয় একটা হচ্ছে যে আপনি অফকোর্স এই গভর্নমেন্টের কিছু ইকোনমিক প্ল্যান আছে, কিছু ভিশন আছে, সেই জিনিসপত্রগুলো সরকার বাস্তবায়ন করতে চায়, দ্রুত বাস্তবায়ন করতে চায়। এখন সেটা যখন আপনি করতে যাবেন তখন আপনার গভর্নমেন্টের ক্যাপাসিটি বাড়াতে হবে। এখন যদি আমরা স্ট্রং গভর্নমেন্ট বলতে সরকারের সেই ক্যাপাসিটি বাড়ানো বুঝি, তাহলে আমি এখানে কোনো সমস্যা দেখি না। তো সেক্ষেত্রে আপনার ব্যুরোক্রেটিক ক্যাপাসিটি বাড়াতে হবে, আপনার হচ্ছে গিয়ে ডিসিশন মেকিংয়ে যেই আপনার ইস্যুগুলো আছে সেগুলোকে আপনার অ্যাড্রেস করতে হবে, রেগুলেশনের জায়গাগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, সেটা ঠিক আছে। বাট যদি হচ্ছে গিয়ে এটা বলতে নির্বাহী বিভাগের কর্তৃত্বের জায়গাটাতে চলে যায়, তাহলে এই জায়গাটা হচ্ছে গিয়ে একটা সমস্যা তৈরি হয়ে যায়। এবং যেই কারণে সংস্কার সংক্রান্ত অনেক বিষয়ে নোট অফ ডিসেন্ট থাকলে আপনি যদি বিএনপি 31 দফাও দেখেন, কয়েকটা জায়গায় কিন্তু একটা মোটামুটি ঐক্যমত্যের জায়গা ছিল। আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে দেওয়া, বিচার বিভাগের হচ্ছে গিয়ে স্বাধীনতা নিশ্চিত করা, এই জায়গাগুলো। এবং আমি মনে করি যে এইটা স্ট্রং গভর্নমেন্টের চাইতে এই গভর্নমেন্টের জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট, স্ট্রং গভর্নমেন্টকে যদি আপনি স্ট্রং এক্সিকিউটিভ দিয়ে আপনি হচ্ছে যদি রিপ্লেস করতে চান, তাহলে হচ্ছে গিয়ে সেটা একটা সমস্যা তৈরি করবে। এখন এইটা শর্ট টার্মে আমাদের মনে হতে পারে যে এটা আসলে কোনো বড় ধরনের সমস্যা না, কিন্তু আপনি দেখেন এই সরকার এখন বর্তমানে যে বাস্তবতায় আছে, এইখানে আপনি এক ধরনের একটা অর্থনৈতিক যে ব্যবস্থা বা অর্থনৈতিক যে সিচুয়েশন, গ্লোবাল যে সিচুয়েশন, থ্রু নো ফল্ট অফ দিস গভর্নমেন্ট, কিন্তু তাকে একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে ডিল করতে হচ্ছে, যেটার একটা ইকোনমিক ইম্প্যাক্ট হচ্ছে গিয়ে পড়বে। এবং এই ইকোনমিক ইম্প্যাক্ট পড়ার ফলে আপনি আপনার যে প্রকল্পগুলো ছিল যেগুলো আপনি দ্রুত বাস্তবায়ন করতে চাইবেন, সেগুলোতেও কিন্তু হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা চান্স বা সুযোগ আপনার আছে, কারণ সেটার অর্থনীতির একটা ইস্যু পড়বে। এখন দেখুন, সমস্যা যেটা হবে যে সরকার যখন হচ্ছে শক্তিশালী হয়ে আনঅ্যাকাউন্টেবল হয়ে, মানে শক্তিশালী বলতে আমি এখানে জবাবদিহিতা বা আনকনস্ট্রেন্ট একটা এক্সিকিউটিভ যখন এই জিনিসপত্রগুলো বাস্তবায়ন করতে যাবে, তখন কিন্তু একটা সমস্যার তৈরি হবে। কারণ তখন আপনি এই প্রজেক্টগুলো যখন এইরকম একটা এক্সিকিউটিভ ডমিনেন্ট সরকার করতে যাবে, তখন করাপশনের মতো ঘটনা ঘটবে। আপনার যখন প্রতিবাদ হবে বা আপনার যখন সমালোচনা হবে, সেইগুলোকে আটকানোর জন্য হচ্ছে গিয়ে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এবং এই জায়গায় আপনি যদি এই যে চেক অ্যান্ড ব্যালেন্সের যে ব্যাপারটা ছিল সেটা যদি আপনি এস্টাবলিশ না করেন, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে সরকার আবারও রাইটের জায়গাগুলোতে ইসে করা শুরু করবে। সেই ক্ষেত্রে এসে আপনি যে স্টেবিলিটিটা আমরা বর্তমানে দেখছি, সেই স্টেবিলিটিটা কিন্তু হচ্ছে গিয়ে
খুব একটা দীর্ঘ সময় ধরে টিকে Sustainable থাকবে না, না, সাস্টেনেবল হবে না, একটা শর্ট লিভড একটা জায়গায় চলে আসবে। কারণ আপনি যদি আমরা গত রেজিমের দিকে তাকাই বা গত রেজিমের আগে শেখ হাসিনার রেজিমের দিকেও যদি তাকাই, তার রাইটস ভায়োলেশনের একটা সময় পর্যন্ত কিন্তু হচ্ছে গিয়ে সে ইকোনমিক ডেভেলপমেন্টের একটা প্রমিস সে করেছিল এবং সেটাকে সে ডেলিভার করার একটা চেষ্টা করেছিল। এই গভর্নমেন্ট কিন্তু বর্তমান অর্থনৈতিক এবং বৈশ্বিক বাস্তবতা সেই জায়গাটাতে নেই। সো সে যদি এখন অধিকার হরণ করতে চায় তাহলে ব্যাপারটা অত বেশি আনম্যানেজেবল একটা জায়গায় চলে যাবে। সো স্টেবিলিটির জায়গায় আমরা আছি, কিন্তু আমি অনেকগুলো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি যে এই চ্যালেঞ্জগুলো সরকার কীভাবে অ্যাড্রেস করবে এবং তার যে ভার্সন অফ গভর্নমেন্ট সেটাকে সে হচ্ছে গিয়ে এক্সিকিউটিভ ডোমিনেন্স থেকে সত্যিকার অর্থে গভর্নমেন্টের ক্যাপাসিটি বাড়ানো টু ডেলিভার সার্ভিসেস এবং সেটার জন্য যতটুকু জবাবদিহিতা নিশ্চিত করা দরকার সেই জায়গায় সে যাবে কিনা সেটা আমার কাছে অনেক বেশি। তো আমি আপনার কাছে একটু পরে মিস্টার পারভেজের কথা শুনে একটু চ্যালেঞ্জেসগুলো কি দেখেন আপনি সেটা একটু শুনতে চাইবো। মিস্টার পারভেজ করিম আব্বাসী অ্যাজ এন ইকোনমিস্ট, ইকোনমিক সিচুয়েশন অবশ্যই আমরা বুঝতে চাইবো, বা ডক্টর আসিফ শাহানু খান একটু উল্লেখ করলেন, বাট আমি একটু পলিটিক্যাল সিনারিওটা যেটা এখন এসে দাঁড়িয়েছে আপনার কাছে কি মনে হয়? কারণ একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি, ইকোনমিক স্ট্যাবিলিটি একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত এবং পরিপূরকও বলা যেতে পারে। জি, ধন্যবাদ। আমি শুনলাম এখানে আসিফ ভাই যেটা বললেন, মোটামুটি একমত। কেননা এখানে আর আপনি যখন বলছেন যে আমরা যখন বলি অর্থনীতি নিয়ে আমরা বিচার করি, ইকোনমি নিয়ে বিচার করি, আর পলিটিক্সটাকে আলাদা ফ্রেমে করি, কিন্তু আমাদের যে মডার্ন যে ইকোনমিক্সে যে আমি যে বলে পিতা যাকে বলে অ্যাডাম স্মিথ, উনি কিন্তু কয়েন করেছে কথাটা পলিটিক্যাল ইকোনমি। তো পলিটিক্স আর ইকোনমি একটার সাথে থেকে আলাদা নয় বা মিউচুয়ালি এক্সক্লুসিভ না। প্রথম কথাই হচ্ছে যে এই সরকারের নিয়ে প্রথম যে গাট ফিলিংটা হচ্ছে দুটো কি তিনটা। এক, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি হচ্ছে যে ব্যক্তিগত উদাহরণ হিসাবে উনি কাজ করে যাচ্ছে, যে লিডিং বাই এক্সাম্পল। উনি হার্ড ওয়ার্কার, উনি অফিসে আগে চলে যাচ্ছেন, এমনকি সরকারি আমলা বা মন্ত্রীরা যে সময় মতো আসছে নাকি না এটা দেখছি। তো হি ইজ সেটিং অ্যান এক্সাম্পল। এটা হচ্ছে আপনি ভালো দিকের দিকে আছে। কেন আমাদের দেশে কিন্তু আপনি বললেন তো আপনার প্রধানমন্ত্রী দিয়ে তো পুরো সরকার না, কিন্তু এটাও ঠিক যে আমাদের একটা টপ হেভি একটা সোসাইটি, যে উপরের থেকে যেখানে নেতৃত্ব থাকে ওখান থেকে আপনার হচ্ছে বাকিরা উদাহরণটা নেয়। তো উনি এখানে একটা দৃষ্টান্ত সেট করতে চাচ্ছেন যে ওনার এবার প্রধানমন্ত্রিত্ব বা এখানে যে এখন যে ক্ষমতায় আসছে এবার বিএনপি ওনার নেতৃত্বে, এটা হচ্ছে যে এটা মাত্রাটা ভিন্ন আঙ্গিকে করছে। কেননা 20 বছরের তো একটা গ্যাপ আছে মানে সরকারের ক্ষমতার থেকে। তো বিএনপিরও বুঝতে এখানে বা বিএনপি এখানে হচ্ছে ক্ষমতার সাথে ফেস টু ফেস হওয়ার পর এটা অ্যাডজাস্ট হতে সময় লাগছে, এটাও সবাই বুঝতে পারছে। এখন সমস্যা হচ্ছে এক, প্রধানমন্ত্রী শুধু হচ্ছে যে এখানে হচ্ছে পরিশ্রমী হিসাবে বা সিনসিয়ারিটি দেখিয়ে বা উনি কাজ করে যাবেন বা উনি সব কিছু এখানে হয়তো বা এখানে সব কিছুর সাথে ইনভলভ থাকবেন, এটা সম্ভব না, হিউম্যানলি পসিবল না। তো উনি আশা করি যে নিশ্চয়ই উনি ওনার বিচক্ষণতা আছে, উনি ওনার আশেপাশে যে টিমটা দিয়েছে সেই টিমের এখন পারফরমেন্সের উপরেও সরকার এবং ওনার এখানে হচ্ছে মানুষের কাছে এখানে ম্যান্ডেটটা আসবে বা মানুষের কাছে এখানে ওই প্রতিচ্ছবিটা ফুটে উঠবে। আরেকটা জিনিস যেটা আমি মনে করি এটা পজিটিভ, কিন্তু সেকেন্ড জিনিসটা হচ্ছে এখনও কিন্তু আমরা ওই 90 দিন যেটাকে বলি হানিমুন পিরিয়ডের একটা গ্রেস পিরিয়ডে আছে। এবং অবশ্যই সরকার এখানে হচ্ছে যে এখানে আসিফ ভাই যেটা মেনশন করলেন, আমরাও বলেছি বহুবার, যে মধ্যপ্রাচ্যে যে এখানে যে যুদ্ধ এবং এটার যে এখানে ভূ রাজনৈতিক ভূ অর্থনৈতিক এবং দেশের যেখানে ঘরোয়া অর্থনীতির উপর যে প্রভাবটা পড়েছে, এটার জন্য কোনো সরকারকে এককভাবে দায়ী করা যেতে পারতো না। এটা তো নতুন সরকার আসছে ক্ষমতায়। কিন্তু একটা জিনিস আমার মনে হচ্ছে যে এই সরকারে এখন যে ইটস বিট টু কশাস। আমার মনে হয় যে ওর সতর্ক থাকা ভালো, কিন্তু ভুল করতে না চাওয়ার প্রবণতা থেকে অনেক সময় কিন্তু আপনার যেটা হয় যে কালক্ষেপণ হয়ে যায়। এটা একটা ভালো উদাহরণ হচ্ছে যে আপনার হচ্ছে যে এই জ্বালানি সংকট যে বাংলাদেশে হবে এটা নিয়ে কিন্তু কোনো দ্বিধাবোধ ছিল না আমাদের। কারণ আমাদের তো আমরা নেট ইম্পোর্টার, আমরা আমদানি করি এবং আমাদের এলএনজি, তারপর আমাদের হচ্ছে এলএনজি আমরা আমদানি করেছি বিগত 10-15 বছর। আমাদের এলএনজির উপর আমাদের নির্ভরশীলতা অনেক বেড়ে গেছে। আমাদের সেচ খাতে এখানে, কৃষি খাতে এখানে আমাদের ডিজেল লাগে, আমাদের পরিবহনে ডিজেল লাগে, ক্রুড অয়েল, পেট্রোল এবং আমাদের ইস্টার্ন ফার্টিলাইজার ফ্যাক্টরি সব বন্ধ হয়ে গেছে। সব আমাদের মোবাইল অপারেটরদের জন্য এখানে হচ্ছে ডিজেল ফেড জেনারেটর লাগে। এখন দেখা যাচ্ছে মোবাইল টাওয়ারগুলো এখন হচ্ছে হুমকির এখানে আছে, আজকে রিপোর্টে আসছে।
তো এইরকম একটা সময় আমার মনে হয়েছিল যে প্রথম যদি একটা চিন্তা হচ্ছিল বোধহয় যে আগে থেকে যদি ওরা বলতে পারতো যেখানে হচ্ছে যে এখানে একটা ক্রাইসিস হতে পারে, তাহলে হচ্ছে কি জনগণকে এখানে হচ্ছে ওরা হয়তো বা মেন্টালি প্রিপেয়ার করার হয়তো বা এই মানসিকতা থাকতে পারে। এবং আরেকটা জিনিস যেটা আমরা দেখেছি হচ্ছে এই যে তেল আছে কিন্তু তেল পাচ্ছি না, এই যে এখানে একটা পারসেপশন, এই পারসেপশনটা পুরোপুরি দূর করতে পারে না। এবং আমরা যেখানে তথ্য দেখছি বিপিসি থেকে, যেখানে পর্যাপ্ত পরিমাণে এখানে হচ্ছে আমদানি করা হচ্ছে পেট্রোল, পর্যাপ্ত পরিমাণে আপনার হচ্ছে যে আপনার ডিজেল এখানে আমদানি করা হচ্ছে অন্তত 1 মাসের জন্য, তাহলে এই পেট্রোল পাম্পে কেন এই সংকটটা হচ্ছে? বা আপনি যদি তর্কের খাতিরে বলেন যে এখন যে দামটা বাড়ানো হলো, হ্যাঁ দামটা বাড়ানো হলো, মূল্যস্ফীতি অবধারিতভাবে হবে, এটা হচ্ছে সত্য কথা, এটা নিয়ে কোনো আপনার ইফস অ্যান্ড বাটস নেই। কিন্তু সারা বিশ্বে কিন্তু হচ্ছে এই আপনি জ্বালানি সংকট শুরু হওয়ার পরপরই আপনি দেখেছেন কিন্তু অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তো আপনি যে এই ডিলেটা করলেন এতদিন ডিলে করাতে কী হচ্ছে, মজুতদারি বেড়েছে, যারা এখানে হচ্ছে যে এখানে মানুষ এখানে প্যানিক স্প্রেড করেছে। আগে থেকেই যদি বাড়িয়ে দেওয়া যেত, অটোমেটিক প্রাইসিং মেকানিজম তো আমাদের আছে, সাময়িকভাবে কষ্ট হলেও কষ্টটা লাঘব হলেও এখানে মানুষ সয়ে যেত, এবং এটা হচ্ছে আপৎকালীন সংকটটা আমরা অ্যাডজাস্ট করতে পারতাম। সরকারের আরেকটা জিনিস যেটা হয়েছে যে এখনও যে জুলাই চার্টারের ব্যাপারে ওনারা দেওয়ার সিগনেটারিজ টু ইট, অফকোর্স উইথ নোট অফ ডিসেন্ট, এইটার ব্যাপারেও হচ্ছে যে ওরা খোলাসা করে কথা বলা উচিত। কেন অনেক সময় অনেকগুলো এখানে বক্তব্য আছে যে বক্তব্যগুলো এখন মিসকনস্ট্রিউট হয়। কেন আমরা জানি যে আমাদের বিদেশি বন্ধুরা, যারা বিশেষত পশ্চিমা বিশ্বে যারা এখানে জুলাই চার্টার বা হিউম্যান রাইটস বা গুড গভর্নেন্সের ব্যাপারে ইনভেস্টেড, তাদেরকে বোঝাতে হবে যে এখানে হচ্ছে যে এটা কি তাদের মানে সরকারের দিক থেকে বয়ান তৈরি করবার সংকট? আমার মনে হয় কমিউনিকেশন একটা দুর্বলতা আছে, এটা আমার এখনো মনে হচ্ছে, উইথ অল ডিউ রেসপেক্ট। কেননা আপনার যখন দেখা যাচ্ছে যে বিরোধী দলের ন্যারেটিভটা আরো সাধারণ মানুষ আরো বেশি মানে সহজে গ্রহণ করছে, তার মধ্যে কোথাও না কোথাও দুর্বলতা আছে, এটা একটা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এখনো কিন্তু আমার মনে হচ্ছে যে নতুন সরকার কিন্তু এই যে এক্সপ্যান্ডেড ক্যাবিনেট, মিনিস্টার, স্টেট মিনিস্টার, তার সাথে একগুচ্ছ অ্যাডভাইজার আছেন, এদের মধ্যে যাতে সিঙ্ক্রোনাইজেশনটা হয়। কেন আমরা অনেক সময় দেখেছি আমলারা যেটা করেন, কেন এখানে হচ্ছে যে সবাই করতে ডিভাইড অ্যান্ড রুল করেন, তো মন্ত্রী এবং হচ্ছে যে আপনার যদি এখানে অ্যাডভাইজারদেরকে ওদের মধ্যে যাতে ওরা যাতে একজন আরেকজন কমপ্লিমেন্ট করতে পারে, ওদের মধ্যে যাতে আবার ইগো উইলস না চলে আসে, তো এইটার ব্যাপারে সরকারকে অনেক চিন্তা করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা বলবো যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, 20 বছর আগে অনেক কিছু করা যেত, যেটা পেয়ে যাওয়া যেত, এখন কিন্তু আপনার সবচেয়ে ছোট্ট একটা ভুল, ছোট্ট একটা বক্তব্যও কিন্তু এটা 10 গুণ বেশি সোশ্যাল মিডিয়াতে ম্যাগনিফাই হয়ে যায়। তো সোশ্যাল মিডিয়া প্রেজেন্স এবং সোশ্যাল মিডিয়া অ্যাওয়ারনেসটা কিন্তু আমার মনে হচ্ছে সরকারের মধ্যে এখনও ওইভাবে আসেনি, এবং এইটারই কিন্তু হয়তোবা আপনি সুযোগ হচ্ছে যে এখানে বিরোধী দল নিচ্ছে। এবং বিরোধী দলকে আমি বলি, শুধু সরকারের নিয়ে তো আলাপ করে লাভ নেই, নির্বাচন তো এখানে হয়েছে, মানুষ বিরোধী দলের জন্য ভোট দিয়েছে, বিরোধী দল কিছু জিনিস গঠনমূলকভাবে আলাপ আলোচনা করেছে সংসদে, আই উইল হ্যাভ টু গিভ দেম ডিউ ক্রেডিট। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন থাকে, আমরা কিন্তু প্রায় 2 বছরের মতো এক ধরনের হচ্ছে উত্থান পতনের মধ্যে গেছি, টার্বুলেন্সের মধ্যে গেছি। জুলাই চার্টারে এখানে সমাধান করার জন্য বা ইমপ্লিমেন্ট করার জন্য নিশ্চয়ই সংসদে বিরোধী দল সবসময় সক্রিয় থাকবে। বিএনপির মধ্যে অনেকে সাংসদ আছেন যারা মনে করেন জুলাই চার্টার হলে তাদের শক্তিমাত্রা বাড়বে, কিন্তু জুলাই চার্টারটাকে ইমপ্লিমেন্ট করার জন্য মানে এখনই রাস্তায় নামতে হবে, এটা বারবার বলাটা কিন্তু আমার মনে সমীচীন না। কেন আমাদের দেশের লোকরা কিন্তু সেই মব ভায়োলেন্স, সেই মব কালচার, এখান থেকে কিন্তু আমরা অত্যন্ত এখন হচ্ছে যে আমাদের বিতৃষ্ণার জন্য হচ্ছে, ওয়েরিনেস হয়েছে, ফ্যাটিক হয়েছে, এবং এখন এত বড় একটা অর্থনীতির সংকট আছে সংসদে। কিন্তু আমি এখনও বলবো কিছু এখানে হচ্ছে বিচ্ছিন্নভাবে এখানে এই আলাপ আলোচনা ছাড়া এই বিশাল বড় গ্লোবাল ক্রাইসিসটাকে নিয়ে আমরা কীভাবে ডিল করব, এটা নিয়ে কিন্তু আমি কোনো গঠনমূলক আলোচনা এখন পর্যন্ত দেখি নাই। প্রফেসর আসিফ খান, আপনি শুনছিলেন এবং আপনি নিজেই যেখানে থেমেছিলেন যে চ্যালেঞ্জেস আছে অনেকগুলো, সেটা একটু শুনতে চাই আমরা। ধন্যবাদ। না, আমি এগ্রি করি, এবং আমি ওনার ওই কথাটা থেকে শুরু করি। আই থিঙ্ক ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা উনি বললেন, যে আমরা তো একটা পলিটিক্যাল ইকোনমি ফ্রেমের মধ্যে দিয়ে দেখি। আমার কাছে যেটা একটা বড় চ্যালেঞ্জ, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সরকারের পলিটিক্যাল স্ট্র্যাটেজি আর ইকোনমিক স্ট্র্যাটেজি দুটোর মধ্যে কনভার্জ হচ্ছে না। এই দুটো হচ্ছে কি একটা সিগনিফিক্যান্ট ডাইভারজেন্সের মধ্যে চলে যাচ্ছে।
আপনি যখন ইকোনমিক গুডসগুলো বা ইকোনমিক হচ্ছে গিয়ে ডেলিভারিগুলো যখন দিবেন, সেটা কিন্তু একটা গভর্নেন্স ফ্রেমওয়ার্কের মধ্যে থাকতে হবে, যাতে একটা ডিস্ট্রিবিউশনাল ইকুইটি থাকুক বা ডিস্ট্রিবিউশনাল ট্রান্সপারেন্সি থাকুক সেইটা। এবং দেখেন জিনিসটা কীভাবে আরও ডিফিকাল্ট একটা সিচুয়েশন হয়। একটু আগে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে তেলের দাম বাড়া বা এই সংক্রান্ত কারণে ইনফ্লেশন তৈরি হয় এবং অন্যান্য ডিফিকাল্টিসগুলো তৈরি হবে। এখন আপনি দেখুন, এই জিনিসপত্রগুলো যখন তৈরি হবে তখন কিন্তু হচ্ছে সেটা সবচাইতে নেগেটিভলি এফেক্ট করবে আলট্রাপোর যারা আছেন হচ্ছে তাদের একটা বড় নির্ভরশীলতার জায়গা তখন হয়ে যাবে হচ্ছে গিয়ে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামগুলো। এখন এই সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামগুলোর মধ্যে আপনাকে কিন্তু হচ্ছে গিয়ে, যেহেতু আপনি ফ্যামিলি কার্ডে চলে আসছেন, তার মানে ফ্যামিলি কার্ডের বাজেট বা এইগুলো সব ঠিকঠাক করার জন্য সোশ্যাল সেফটি নেটের আমাদের যে স্ট্রাকচারটা আছে, যেখানে 116 থেকে 100 কিছু মতান্তরে 130-এর উপরে সোশ্যাল সেফটি নেট আছে, সেগুলোতে অনেক জায়গায় আপনার কনভার্জ করার একটা দরকার পড়বে। আচ্ছা, এখন কেন এটা ইম্পর্টেন্ট এই সোশ্যাল সেফটি নেট? এখন এই যে আপনি যখন কার্ড ডিস্ট্রিবিউশন করছেন, আপনি ফার্মার্স কার্ডই বলেন, আপনি ফ্যামিলি কার্ডই বলেন, যেটাই ডিস্ট্রিবিউট করেন না কেন, এই ডিস্ট্রিবিউশনটা যদি ফেয়ার না হয়, এই ডিস্ট্রিবিউশনে যদি কোনো করাপশন এসে থাকে, তাহলে হচ্ছে গিয়ে সিটিজেনের যে এক্সপেকটেশন সেটা সিগনিফিকেন্টলি আরও লোয়ার হবে, সেটা একটা ক্রাইসিস তৈরি করবে। তাহলে আপনার ইকোনমিক যে গোল আছে সেইটার সাথে এখন যে চ্যালেঞ্জ হচ্ছে সেইটা মিট করার জন্য আপনার তো এইটা ইনশিওর করা উচিত যেন এখানে কোনো ধরনের পলিটিক্যাল ক্রাইসিস না তৈরি হয়। এখন আপনার দলের, বাংলাদেশের যে কোনো একটা পলিটিক্যাল পার্টি, তার মধ্যে তো একটা পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ থাকে। তার তো হচ্ছে গিয়ে অফকোর্স সে চাবে হচ্ছে গিয়ে তার দলীয় লোকদেরকে এই সুবিধাটা দিতে। এই ধরনের এক্সক্লুশন বা ইনক্লুশন এরর ঘটতে পারে, যদিও আমরা বলছি যে এটা প্রক্সিমিটি টেস্টিং হবে, ইউনিভার্সাল হিসাবে, তারপরে ওই ঘটনাগুলো আমরা অলরেডি বিভিন্ন জায়গায় দেখেছি। এবং যত এরকম ক্রাইসিস যত বাড়তে থাকবে, ডিমান্ড যত বাড়তে থাকবে সেফটি নেটের, তত এই জিনিসপত্রগুলো বাড়তে পারবে। অ্যাজ আ পলিটিক্যাল লিডার, বিএনপির শীর্ষস্থানীয় কোনো নেতা এটাকে কিন্তু থামাতে খুব একটা ইনসেন্টিভ নাই তার, কারণ এরা তো তার দলের লোক যারা এই করাপশনে করবে। তাহলে আপনি কী করতে পারেন? আপনি যদি হচ্ছে একটা অ্যান্টি করাপশন কমিশন ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন হিসেবে থাকতো, আপনি সেই ইনস্টিটিউশনের ঘাড়ে বন্দুক রেখে আপনার দলীয় কর্মীদেরকে আপনি একটা হচ্ছে কি সলিউশনের মধ্যে নিয়ে আসতে পারতেন। এর আগের বার বিএনপি যেটা করেছিল, যে যখন সন্ত্রাসীগুলো বেড়ে গেছে, সে একটা আলাদা ইনস্টিটিউশন তৈরি করেছে, কিন্তু দেখেন সেটার মাধ্যমে সে সরকারকেই আরো শক্তিশালী করেছে, যেটা একটা দানবে পরিণত হয়েছে। কিন্তু সেই জায়গাটায় যদি এখন হচ্ছে এই আমরা অ্যান্টি করাপশন কমিশনের মতো একটা কনস্টিটিউশনাল বডি করি, যার অ্যাকাউন্টেবিলিটি পার্লামেন্টের কাছে থাকতে পারতো, তাহলে আমি একটা চেক এখানে তৈরি করতে পারতাম। শুধু সেইটা না, আপনি অলরেডি দেখেন যে ইন মেনি কেসেস আপনার মত প্রকাশের ক্ষেত্রে হস্তক্ষেপের জায়গাগুলো শুরু হয়ে গেছে। এইটা এগেইন অ্যাজ আ পলিটিক্যাল পার্টি, আপনি পলিটিক্যাল পার্টির উপরে অ্যাবসলিউট কন্ট্রোল আপনি রাখতে পারবেন না। আপনার দলের লোকজন বিভিন্ন সময় এই কাজগুলো করবে, তো আপনার তো এখানে কিছু প্রতিষ্ঠান লাগবে। তো এই যে আপনি প্রতিষ্ঠানগুলো করছেন না, এই যে পলিটিক্সের সাথে ইকোনমিক্সের একটা ডাইভার্জ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। সেকেন্ড যে জিনিসটা এইটার সাথে সম্পর্কযুক্ত, যে আমার কাছে মনে হয় বিএনপির একটা ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ে একটু ঝামেলা আছে, এবং সেখানে আমি ডিভিশন অফ মানে ওপিনিয়ন দেখি, ডিফারেন্স অফ ওপিনিয়ন দেখি। বিএনপিতে খুব ক্লিয়ারলি লিবারেল ডেমোক্রেটিক প্রিন্সিপালে বিশ্বাস করা একটা গ্রুপ আছে, যারা চেক অ্যান্ড ব্যালেন্সে বিশ্বাস করেন, যারা মনে করেন জুলাই চার্টারের রিফর্মের অনেক কিছুই হচ্ছে বাস্তবায়ন করা দরকার। আবার অ্যাট দ্য সেম টাইম আরেকটা গ্রুপ আছে যারা মনে করেন যে না, সরকার হচ্ছে সরকার, সরকারের হাতেই সব কিছু থাকতে হবে, এইখানে তারাই হচ্ছে কি সব কন্ট্রোলটা নেবে। আমি এই ইনার ফাইটটা একটা চ্যালেঞ্জ, শেষ পর্যন্ত এখানে কী হবে। কারণ যে কথাটা বলা হলো, জুলাই সনদে বিএনপির অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, দ্যাটস ফাইন, আই গেট দ্যাট। বিএনপি তার 31 দফায় নিজের কনস্টিটিউশনাল পজিশনগুলোর স্বাধীনতার ক্ষেত্রে তারা বলেছে তারা একটা অল পার্টি পার্লামেন্টারি কমিটি তৈরি করে সেইটার মাধ্যমে ভেটিং করে পাবলিক হিয়ারিংয়ের মাধ্যমে তারা নিয়োগ দিবে। হোয়াই ডোন্ট দে ডু দ্যাট? তারা সেটাই করুক। প্রাইম মিনিস্টারই একজনকে নিয়োগ দিবেন, তিনি হচ্ছে একটা অল পার্টি পার্লামেন্টারি ইস্যুতে, আমরা সিনেটের যেমন হিয়ারিং দেখি আমেরিকায়, সেখানে হবে। বিরোধী দলের সদস্যরা তাকে গ্রিল করবেন, তার সমস্ত রেকর্ড, তার সমস্ত চারিত্রিক দুর্বলতা, অর্থনৈতিক দুর্বলতা, এই সব কিছু নিয়ে হবে। অ্যান্ড হুইচ উইল প্রবাবলি ফোর্স, যদি খুব উইক কোনো ক্যান্ডিডেটকে, মানে গেম থিওরিটিক্যালি চিন্তা করেন, আপনি যদি প্রাইম মিনিস্টার হন, আমি একজনকে নমিনেশন দিয়েছি, তাকে উইথড্র করা আমার জন্য অসম্মানজনক, তাহলে তো আমি এমন কাউকে নমিনেট করতে চাবো না যাকে আমি জানি যে বিরোধী দল এত, তাহলে আমি মোটামুটি গ্রহণযোগ্য একজনকে কাউকে করবো। তার মানে আপনার রুলস আপনি একটা সেট করে ফেললেন। তাহলে এই যে জুলাই চার্টারের এই বিষয়গুলো, এগুলো নিয়ে তো ধোঁয়াশা তৈরি করবার কোনো দরকার নেই। আপনি সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট তৈরি করার যে বিষয়টা, সেটাকে আপনি বলে এটাকে আরও বেটার করবেন। সমস্যা হচ্ছে আপনাকে তো বলতে হবে যে আমি কখন করবেন, কবের মধ্যে করবেন, কিভাবে করবেন, বেটার অপশনটা কি।
হিউম্যান রাইটস কমিশনের ক্ষেত্রে আপনি যখন মানে বলছেন এখানে কি আপনি ওই যে বেনিফিট অফ ডাউট যেটা পারভেজ বলছিলেন যে তাদের কমিউনিকেশন খুবই দুর্বল, সেটা আমার বলবেন কাছে- নাকি ইন্টেনশনেরই একটা সমস্যা আছে? আমার কাছে যেটা বললাম যে কমিউনিকেশন দুর্বল সেটা একটা পয়েন্ট, কিন্তু ইন্টেনশনের ক্ষেত্রে আমি টু সাম এক্সটেন্ট বিএনপির মধ্যে একটা ইনার স্ট্রাগল দেখি। ওকে, একটা লিবারেল সবাই একমত না এই জায়গায়, সবার intention একই রকম যদি না। আমি অপেক্ষা করতে চাই লিবারেল ডেমোক্রেটিক অংশটা যদি জিতে আসে তাহলে অ্যাটলিস্ট জুলাই, যদি জিনিসটা এরকম হয় যে যারা এই শক্তিশালী সরকার বা এইটার মধ্যে এসে করছেন তারা যদি জয়যুক্ত হন তাহলে আমার মনে হয় যে চ্যালেঞ্জটা আরও বাড়বে। এবং এই ক্ষেত্রে তারেক রহমানের আমার মনে হয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফাইনাল রেসপন্সিবিলিটি তো ওনাকেই নিতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আজকে থেকে 3, 4 বা 5 বছর পরে নির্বাচনের ফলাফল কি হবে সেটা রেসপন্সিবিলিটি উনার, নির্বাচনটা আদৌ হবে কি হবে না সেটার রেসপন্সিবিলিটিটাও উনাকে নিতে হবে। সো উনি এখন যে পদক্ষেপগুলো নেবেন প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু আজকে থেকে 4 বছর পরে ডিটারমাইন করবে ইলেকশনটা কোন দিকে যাবে, আমাদের ভবিষ্যৎ সরকারের দেশের কি হবে, বিরোধী দলের কি অবস্থা হবে, প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করবে ওনার এখনকার পরে। সো আজকে যখন আমরা মাত্র 2 মাস বলছি উইচ ইজ ফাইন, কিন্তু এই 2 মাস থেকে শুরু করে প্রত্যেকটা পদক্ষেপ 4 বছর, আমরা যেটাকে যে পাথ ডিপেন্ডেন্সি বলি, আপনি যখন একবার স্টেপ নেওয়া শুরু করেছেন আপনাকে হচ্ছে কি ওইটা থেকে আপনি আর ফেরত আসতে পারবেন না। সো এই ক্রিটিক্যাল মোমেন্টে এসে আপনি কোন পাথওয়েটা বেছে নেবেন, কোন শক্তিটা আপনার উইদিন দ্য পার্টি মোর হচ্ছে গিয়ে আপনি এসে শুনবেন, সেটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ। সো পারভেজ আপনি বলবেন, এবং যেটা আমরা একটু বুঝতে চাইছিলাম যে দেশের সামগ্রিকভাবে অর্থনৈতিক চিত্রটা কি, ব্যবসা বাণিজ্য বিনিয়োগ, এর মধ্যে প্রচুর আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, এখানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কথা আপনি এবং আপনারা দুজনই উল্লেখ করলেন, এবং এর সঙ্গে সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং ঘুরে আসলেন অর্থমন্ত্রী এবং তার দল। আবার এদিকে আমরা দেখলাম বিশ্ব ব্যাংক ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ার দুটো দেশ পাকিস্তান এবং আফগানিস্তানকে এর যে সহায়ক বা অর্থনৈতিক কাঠামো বিশ্বব্যাংক সেখান থেকে বের করে তাদেরকে মিডল ইস্টে পাঠিয়ে দিচ্ছে, এবং তার ইমপ্লিকেশনস সব মিলে একটু আপনার কাছ থেকে শুনছি। জি, থ্যাংক ইউ। ব্রডভাবে দিয়েছেন। আমি আসিফ ভাই একটা কথাটা আমি বড় করে বলবো, যখন বলছিলেন হচ্ছে যে বিএনপি যেখানে যে একটা ইনার স্ট্রাগল প্রত্যেকটা দলের মধ্যে এখানে একটা অন্তর্দ্বন্দ্ব চলে, আমার মনে হয় যে আরেকটা জিনিস কিন্তু আমরা এখন ভুলে যাচ্ছি যে বিএনপি কিন্তু এখন জীবনের মধ্যে প্রথমবার, মানে যখন এখানে 70-এর শেষের দিকে যখন এটা স্থাপনা করেছে, ওদের একটা ইউনিক একটা চ্যালেঞ্জ ফেস করছে, যেটা এক ধরনের হচ্ছে যে বিএনপির রাজনৈতিক দর্শনে একটা হচ্ছে নতুন করে একটা রাজনৈতিক দর্শন আনা। কেন আপনি বলুন এটা কেন জাতীয়তাবাদী দলের রাজনৈতিক দর্শনে? কেন বিএনপি ইন এসেন্স আপনি যদি খুব মানে মোটা চোখে মোটা দাগে দেয় বলেন, বিএনপি হচ্ছে ওই একটা দল যেটা পুরোপুরি আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শের উল্টো দিকে। আওয়ামী লীগ যদি বাঙালি জাতীয়তাবাদ, বিএনপি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। আওয়ামী লীগ যদি লিপ সার্ভিস বলছে, মুখের কথাই যদি বলে যে সেকুলারিজমের যদি জয়গান করে, বিএনপি বলবে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে ইসলাম এখানে হচ্ছে যে আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠতা আছে, মানুষের এখানে যেটা এখানে এটা সাবস্ক্রাইব করে। 3 হচ্ছে যে আওয়ামী লীগের আর্ম ফোর্সের সাথে এক ধরনের একটা ডিস্টেন্স ছিল মানে ইনিশিয়ালি, আর বিএনপি ছিল হচ্ছে আর্ম ফোর্সের সাথে এক ধরনের একটা প্রক্সিমিটি বা কমফর্ট ছিল। 4 হচ্ছে আওয়ামী লীগ সবসময় ভাবতো, তবুও এটা এক্সেপশন আছে, এটা যেগুলো মোটা দাগে ভারতের সাথে সম্পর্ক খুব মানে উন্নয়ন রেখে যেতে হবে, কিন্তু বিএনপির সাথে ভারতের সম্পর্ক বেস্ট অফ টাইমস অস্বস্তিকর ছিল, এটাই ছিল এখানে হচ্ছে। আমরা দেখতাম যে এটা হচ্ছে যে ইন ইয়াং বলে, তো ডে অ্যান্ড নাইট, তো 5 বছর বিএনপি আসতো, তারপর হচ্ছে আওয়ামী লীগ, তারপর 5 বছর করতো। বিএনপি কি তেমন সেটা অবশ্যই নিরপেক্ষ বা নির্বাচন থাকলে যেটা হতো। তো এবং তার সাথে সাথে আরেকটা মজার জিনিস হচ্ছে যে বিএনপি কিন্তু বেশি ম্যানিফেস্টো তেমন কিছুটা করতে হতো না, যা আওয়ামী লীগ করছে ওটাকে ধারাওভাবে সমালোচনা করলেই ওটা কিন্তু ওটা একটা ম্যানিফেস্টো জেনারেটেড হয়ে যেত, এই ছিল হচ্ছে। তো এখন আপনার যে সবচেয়ে বড় যে এখানে প্রতিদ্বন্দ্বী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, সে যখন এখানে আপাত দৃষ্টিতে আপনার যখন পলিটিক্যাল এখানে গেম থেকে সরে যাচ্ছে, তখন কিন্তু বিএনপি নিজেকে রিডিফাইন করতে হচ্ছে। আমরা কিন্তু অলরেডি দেখছি এখানে, এবং এখন প্রতিদ্বন্দ্বী হচ্ছে এককালের মিত্র জামায়াতে ইসলামী। তো এখন আপনি দেখুন যে বিএনপির মধ্যে যে তারাও যেটা মুক্তিযোদ্ধার সাথে এখানে আদর্শে বিশ্বাসী দল, ওটাকে কিন্তু জনাব তারেক রহমান কিন্তু ইলেকশন আগে থেকে ওটা এমফাসাইজ করেছে, বা এখানে সেকুলারিজমের ব্যাপারে কথা বলা হয়েছে, নারী অধিকারের ব্যাপারে এখানে বলা হয়েছে। তো এখন বিএনপি কিন্তু ইজ রিইনভেন্টিং ইটসেলফ। তো ওদের সাথে টুইন চ্যালেঞ্জ আছে, এক হচ্ছে
দেশের এখানে হচ্ছে এখানে শাসন সামলানো 20 বছর গ্যাপের পর, এবং 2 হচ্ছে যে আপনার প্রায় 45 বছর পর আপনার কিন্তু পুরো পলিটিক্যাল আইডিওলজিটা চেঞ্জ করতে হচ্ছে, বিকজ এখন আপনার অ্যাডভার্সারি অন্যরকম। আপনার অ্যাডভার্সারি এখন হচ্ছে যে আপনার এখানে ভারতের সাথে সম্পর্কটা আবার রিসেট চলছে। তো এখন অনেকগুলো জিনিসপত্র এখানে হচ্ছে বিএনপির কাছে একটা চ্যালেঞ্জ আছে, এটাও কিন্তু ফর দ্য ফিউচার। আচ্ছা, এটা আমি এটা বললাম। এখন আপনি অর্থনীতির দিকে যদি দেখেন, চাইনিজদের অভিমান কাটছে না, বড় দল চায়না আক্রমণ করছে। আপনি এখানে আমি এখন পরের জিনিসটা এখানে আছে, এখন আর অর্থনীতি আমাদের ঘরোয়া অর্থনীতি আর আপনার বৈশ্বিক অর্থনীতির মধ্যে কোনো ফারাক নেই বিশ্বায়নের যুগে। প্রথমতই হচ্ছে যে আমাদের শেখ হাসিনার সরকারের শেষের 3 বছর আমরা বুকে হাত দিয়ে বলতে পারি এটা ছিল চরম হচ্ছে এখানে অব্যবস্থা এবং হচ্ছে এখানে দুর্ব্যবস্থা, এখানে মিসম্যানেজমেন্ট, ম্যালম্যানেজমেন্ট, এবং তার সাথে ছিল দুর্নীতি। কিন্তু আপনি ওখানে এসে থেমে গেলে ভালো, আমরা একটু রেহাত পেতাম। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও মুখে যদিও বা আমরা এখানে অনেক 000 কথা শুনেছি, তবে এটা বোধহয় আরেকটু পেছন থেকেই শুরু করা ভালো। এটা 2014-তে একটা নির্বাচনহীন সরকার হিসেবে যাত্রা করবার পর থেকেই আসলে বেপরোয়া হয়ে উঠেছে এবং ধীরে 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 একটা সময় গিয়ে তার নিজের নিয়ন্ত্রণের বাইরে সবকিছু চলে গেছে। ওই যেহেতু আপনি নিজের ফ্র্যাঙ্কেনস্টাইন বানিয়ে ফেলেছেন। মিয়ার বেটা মিয়া যখন রমজানকে বানায় একটা সময় কিন্তু যখন থেকে বুঝতে শুরু করেছে যে জনগণ ছাড়া ক্ষমতায় থাকা যায়, এবং তখন উন্নয়নের তখন ওখানে বলি বলে করতে হবে। এখন এবং ডক্টর ইউনূসের যে সরকার যেটা আসছিল, তো অন্তর্বর্তীকালীন সরকার, তারাও যে খুব বেশি অর্থনীতির চাকা ঘোরাতে পেরেছে সেটা না। অনেক অর্থনীতি বলে কেন আশা যতখানি ছিল, যেটা প্রফেসর আসিফ শাহ বলেছেন, ঠিক উল্টোটা হয়েছে। এক্স্যাক্টলি। আপনি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বানিয়েছেন কিভাবে? ধার করে। এবং আপনি হচ্ছে যে আপনি এখানে হচ্ছে আপনার যেহেতু বিনিয়োগ হয় নাই, তার জন্য আপনার এখানে এলসি খোলা হয় নাই বলে তার জন্য আপনার রিজার্ভটা বেড়েছে। এটা কিন্তু খুব বেশি বড় ক্রেডিট না। এবং যাওয়ার আগে আমি এখনকার বর্তমানে আসছি, যাওয়ার আগে ওনারা হচ্ছে যে মরার পর খাড়ার ঘাট দিয়ে গেছেন হচ্ছে একটা এই ইউএসএর সাথে ওখানে হচ্ছে একটা রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট করে গেছে জাস্ট এখানে নির্বাচন 3 দিন আগে। এখন আপনি বলতে পারেন যে ইউএসএ ডেডলাইন ছিল, ইউএসএ প্রেশারাইজ করছিল, বা 2 ইন্টারিম গভর্নমেন্ট নিশ্চয়ই এখানে হচ্ছে তারা এই প্রধান যে রাজনৈতিক দল বিএনপি, জামাত, সেই অর্থে এনসিপি, তাদের সবার সাথে এখানে আলাপ আলোচনা করেছে। এবং আমার তো মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকজন উপদেষ্টা এটা বলেছেন, সরকার থেকে বা জামাতে এখান থেকে কিছু হয়তো এখানে এটা নিয়ে বিরোধিতা হয়েছে, কিন্তু অত বেশি আলাপ আলোচনা হয় না। এখন সমস্যাটা হচ্ছে এই যে ট্রেড এগ্রিমেন্টটা করা হয়েছে, অবশ্যই যুক্তরাষ্ট্রের অ্যাডভান্টেজ অনেক বেশি আমাদের চেয়ে। আপনি তখন এটা তো সমানে সমান নেগোসিয়েশন হবে না। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতদিন ক্ষমতায় আছেন, উনি চাইবেন হচ্ছে এক পেশে এখানে এগ্রিমেন্ট। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশে এখানে আমাদের একটা বাণিজ্য এখানে আমরা এখানে সারপ্লাস আছে, ট্রেড সারপ্লাস আছে, ওই সারপ্লাসটা উনি কমাতে চান। যুক্তরাষ্ট্রে এখানে গম, তারপর হচ্ছে আপনার হচ্ছে কটন বা তুলা, তারপর হচ্ছে আপনার সয়াবিন, এগুলো উনি বেচতে চাচ্ছেন, এলএনজি ইত্যাদি, এবং অলরেডি আমরা কেনা শুরু করেছি। কিন্তু তার সাথে সাথে উনি অনেকগুলো শর্ত ধরে দিয়েছেন, এবং এটার জন্য এত ধোঁয়াশার কোনো দরকার নেই। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ এখানে বিশাল বড় ডকুমেন্ট ওরা ওখানে দিয়ে দিয়েছে। প্রশ্ন জায়গায় অন্য জায়গায়, অন্তর্বর্তীকালীন সরকার কেন আরও বেশি ঝামেলা বাড়ালেন হচ্ছে এনডিএ দিয়ে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দিয়ে, যেটা ইউএসটিআরে চলে আসে। এইটা দরকার ছিল না। এবং আরেকটা জিনিস আমি এখন এই সংসদে দেখতে পাচ্ছি না, যে হ্যাঁ অবশ্যই আমি বলতে হবে যে এখন মধ্যপ্রাচ্যের সংকটের জন্য এখন হচ্ছে ব্লাইন্ড সাইডেড হয়ে গেছে, কিন্তু কি সরকার কি বিরোধী দল, সরকার নাই বুঝেন যে ক্ষমতায় চলে আসে, ওরা তো এখন কিছু করার নেই, আগের এগ্রিমেন্টের করে এখানে আর যুক্তরাষ্ট্রে কেউ চটাতে পারেন না। মুখে বড় বড় কথা বলা ভালো, একমাত্র সুপার পাওয়ারকে চীনও তোয়াজ করে, ভারতও তোয়াজ করে, রাশিয়াও তোয়াজ করে, এবং ইভেনচুয়ালি সবাই ইউএসের সাথে একটা কম্প্রোমাইজ চায়। তো বিরোধী দলের মুখে কোনো বুলি ফুটছে না কেন? এমনকি যে ইরানের উপর যে আক্রমণ হলো, সরকার যে এখানে আমরা বুঝতে পারি নানান কারণে যখন ক্ষমতায় যান তখন কিন্তু আপনার উপর দায়িত্ব অনেক বেড়ে যায়, বাধ্যবাধকতা বেড়ে যায়, তখন ইউ আর নট এন ইন্ডিপেন্ডেন্ট এজেন্ট। কিন্তু বিরোধী দল তো একটা আওয়াজও করছে যে মধ্যপ্রাচ্যে যেখানে প্যালেস্টাইনের উপর আক্রমণ হচ্ছে, বা এখানে হচ্ছে যে আপনার ইরানের উপর করছে, এটা একটা রহস্যময় নীরবতা রাখছে। আপনার প্রশ্নগুলো থেকে যায়। কিন্তু আমাদের এখানে যেটা করা উচিত, যে পার্লামেন্টের এটা প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজার করা উচিত, এটা নিয়ে আলোচনা করা উচিত, এবং তারপর এখান থেকে দরকার টিম করে আমরা এটা রিনেগোশিয়েট না করতে পারি, কিছু কিছু জায়গায় যদি আমরা ছাড় পেতে পারি, এটা একটা আমরা দেখতে পারি। তার সাথে সাথে হচ্ছে আরেকটি জিনিস, যুক্তরাষ্ট্র বারবার বলে যাচ্ছে ওদের
প্রধান মাথা ব্যথা হচ্ছে চীনের হচ্ছে সামরিক শক্তি বৃদ্ধি এবং হচ্ছে দুই চীনের প্রযুক্তির এখানে অগ্রসর হওয়া। এই গার্মেন্টসের এখানে আমরা চাইনিজ যে এখানে র মেটেরিয়াল বা ইয়ার্ন আমদানি করি, ওটা নিয়ে যুক্তরাষ্ট্র মুখে বলছে, কিন্তু আরও বেশি ওরা ওয়ারিড হচ্ছে যে ওদের 5G টেকনোলজি, ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা হচ্ছে যে চাইনিজ যে ইনফ্রাস্ট্রাকচার যেখানে ইনভেস্ট করছে এই পোর্ট স্টোর্সের নামে ওরা লিসেনিং পোস্ট আনছেন না কিনা, বা চাইনিজ এখানে অপারেটিভসরা ঢুকে যাচ্ছেন, এইগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ড সিকিউরিটি কনসার্নস। এবং এটা ট্রাম্প না, যে কেউ থাকলে, অন্য কোনো প্রেসিডেন্ট থাকলে এটা থাকতে হবে। চীনের সাথে আমাদের সমস্যাটা হচ্ছে চীন এখন ইদানিংকালে আমাদের সবচেয়ে বড় বিনিয়োগকারীর মধ্যে একজন হয়ে গেছে, এবং যেহেতু যুক্তরাষ্ট্র এখন আনরিলায়েবল হয়ে যাচ্ছে অ্যাটলিস্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে, তো তার জন্য এখন চায়না যখন মুখে বলছে আনপ্রেডিক্টেবল বোথ, আপনি যখন আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছেন তখনই আনরিলায়েবল হন, মানে ওয়ান লিডস টু দ্য আদার। এবং খোদ এবং যুক্তরাষ্ট্রে কিন্তু এটা নিয়ে সমালোচনা হচ্ছে। তো এখন এই সময় কিন্তু চায়না এখন আরসেপ বলেন, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, BRI ইত্যাদি, এইগুলোর কিন্তু এখানে আমাদের এখানে অপরচুনিটি এখানে আরও বেশি বাড়ছে বলে মনে করা হচ্ছে। কিন্তু এখানে ঢুকার আগেও আমাদের এক্সপ্লোর করতে হবে যে আমরা যদি চীনের যদি এখানে এমব্রেসে যেতে চাই, তাহলে দুটো জায়গা থেকে আমাদের যথেষ্ট সমস্যা হবে। একটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যক্ষ নাহলে পরোক্ষ, আরেকটা হচ্ছে ভারতের কাছে। আচ্ছা, আবার আর 3 নম্বর যদি আপনার প্রশ্নটা করি, এখানে এটা দিয়ে শেষ করি। ওয়ার্ল্ড ব্যাংকের যে সাম্প্রতিককালে এই আগে যে ক্লাসিফিকেশন ছিল মিনা, মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকা, তো আপনার এখানে সৌদি আরবিয়া, কাতার, গালফ স্টেটের সাথে ইজিপ্ট ইত্যাদি, ইজিপ্ট, লিবিয়া, এগুলো সব ছিল। এখন ওরা করেছে রিক্লাসিফাই করেছে মিনাপ। মিনাপটা কি? মিডল ইস্ট, নর্থ আফ্রিকা, আফগানিস্তান, পাকিস্তান। এই জিনিসটা কি? তার মানে আফগানিস্তান আর পাকিস্তান এখন হচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে ধরা হবে হচ্ছে অর্থনৈতিক ক্যালকুলেশনের জন্য, এবং তার জন্য ওদের পুল এবং ফান্ডসগুলো কিন্তু আলাদা। এটা কিন্তু দুটো জিনিস কিন্তু সিগন্যাল দিচ্ছে। আপনি বলতে পারেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনসের জন্য, কালচারালি, বা এখানে ওরা হচ্ছে মধ্যপ্রাচ্যের সাথে সিমিলারিটি, কিন্তু যুক্তরাষ্ট্র, আর আমরা সবাই জানি যে যতই বলুক ওয়ার্ল্ড ব্যাংক স্বাধীন, IMF স্বাধীন, যুক্তরাষ্ট্রের অঙ্গুলি হিলনে কিন্তু এটা প্রভাব পড়ে এখানকার এইসব বড় বড় মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনসের উপর। পাকিস্তানকে ইনক্রিজিংলি রিজিওনাল ব্যালেন্স আনার জন্য মিডল ইস্টে ওরা ইনক্লুড করবে। এটার জন্য আপনি দেখছেন যে পাকিস্তানের ফিল্ড মার্শাল আপনার এখানে আসিম মুনির বা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করতে চাচ্ছে। এবং 2, ওরা কিন্তু একটা সিগন্যালও দিয়ে দিচ্ছে এখন সাউথ এশিয়ার এখানে ইকুয়েশন থেকে আস্তে আস্তে ওরা চাইছে পাকিস্তান সরে যাক। তার মানে একটা ওরা কোভার্ট মেসেজও দিচ্ছে ইন্ডিয়াকে এখন সাউথ এশিয়ার যেখানে সাউথ এশিয়া মাইনাস পাকিস্তান, ওরা ওই ইকুয়েশনে ইন্ডিয়াকে দিবে একটা হেজিমনি। কেন? আবার কারণ আছে, এটা আমার বি রং। এখন অনেকে এখানে দেখে খেপে খুপে যেতে পারে, এটা কি বলছে ভারতের পক্ষে। কেন? যুক্তরাষ্ট্রের কোনো মাথায় এসে যায় না যে মধ্যপ্রাচ্যে মধ্যে পাকিস্তান ঢুকলো না ভারতের মধ্যে, ভারতের দক্ষিণ এশিয়ায় থাকলো। ওরা চায় স্ট্রংম্যান, রিজিওনাল স্ট্রংম্যান, যারা চীনের আগ্রাসনটাকে রেজিস্ট করতে পারবে। পাকিস্তানকে ওরা 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 কেন ঢুকাচ্ছে এখানে? কেন ইভেনচুয়ালি ওরা জানে, যদিও পাকিস্তান চীনের সাথে সম্পর্ক খুবই ভালো, কিন্তু ইভেনচুয়ালি পাকিস্তানের উপর ইনফ্লুয়েন্স হচ্ছে গালফ স্টেটগুলোর, বিশেষত সৌদি আরবের। এবং সৌদি আরবের উপর ইনফ্লুয়েন্স কার বেশি? যুক্তরাষ্ট্রের। তো আস্তে আস্তে কিন্তু পাকিস্তান ওইদিকে শিফটটা করছে। এবং আরেকটা সিগন্যাল দিচ্ছে যে এখন বাকি সাউথ এশিয়াতে আপনি দেখবেন অচিরেই এই যুদ্ধ তো একদিন না একদিন শেষ হবে। এবং যারা আমি এই যুদ্ধের পর কিন্তু দেখবেন আমাদের যে আমরা $3 বিলিয়ন মতো লোন চেয়েছি, কেউ কেউ বলছে $2 বিলিয়ন $3 বিলিয়ন চেয়ে, কেন বাড়তি যে আপনার LNGর দাম বেড়েছে, আপনার এই পেট্রোলের দাম বেড়েছে, সারের দাম বেড়েছে। তো মার্চ থেকে জুনে আমরা $2 থেকে $3 বিলিয়ন আমাদের মাল্টিল্যাটারাল লেন্ডার্সের কাছে চাচ্ছি, ওয়ার্ল্ড ব্যাংক, IMF। এখন ওই সময় তখন কিন্তু ADBও আসবে, এবং জাপান কিন্তু আবার সেই বিগ বি ওই কানেক্টিভিটি প্রজেক্টগুলোতে চাপ দিবে, যেগুলো হচ্ছে বা ইনফ্লুয়েন্স করবে যে তোমরা দিব তোমাদের টাকা, তোমরা কানেক্টিভিটিতে যাও। ভারতের উত্তর মানে ভারতের উত্তর পূর্ব যেখানে অংশটা, নর্থ ইস্টার্ন স্টেটস, এবং হচ্ছে যে তোমার হচ্ছে নেপাল এবং ভুটানের সাথে। এবং আমাদের কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে আমাদের এখন রিজিওনাল গ্রিডে জয়েন করতে হবে। হাইড্রো ইলেকট্রিসিটি আমদানি করতে হচ্ছে আপনার নেপাল এবং ভুটান থেকে। নেপাল আর ভুটান থেকে আমদানি করতে হলে ভারতের সাথে তো সুসম্পর্ক রাখতে হবে এনার্জি ট্রানজিটের জন্য। অলরেডি ডিজেল ডিপ্লোমেসি শুরু হয়ে গেছে। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ লাইনে অনেক এখানে সমালোচনা হলো, কিন্তু আজকে তো অন্যদের ষষ্ঠী হিসাবে, অন্যদের লাঠি হিসাবে এই ডিজেল ডিপ্লোমেসিটা, এই ডিজেল পাইপলাইনটা আমাদের কাজে দিচ্ছে। তো বাংলাদেশের এই চ্যালেঞ্জগুলো, ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জেসগুলো নিতে হবে। এবং এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে অলরেডি আমাদের 12 লাখ লোক কিন্তু দারিদ্র সীমানার নিচে পড়ে গেছে। তো সরকারের হাতে কিন্তু প্রচুর এখানে চ্যালেঞ্জেস। প্রফেসর আসিফ শান।
না মানে আমরা কি জাস্ট যে প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করছিলাম এর বাইরেও যদি আপনার কোনো ইস্যু আপনি রেজ করতে চান বা না, basically- আগের আলোচনার সূত্র ধরে কোনো কিছু টানতে চান টানতে পারেন। বেসিক্যালি দুইটা জিনিস কয়েকটা একটু যদি আমি ইনার স্ট্রাগল বা বিএনপি ইস্যুর কথা বলা হলো আমি যদি সেই জায়গা থেকে সেটা শুরু করি যে দেখুন বিএনপি আপনি যদি হিস্ট্রিক্যালি দেখেন একটা দল যে দলটা সবসময় কম্প্রোমাইজ করতে ওয়াজ অলওয়েজ রেডি। আপনি 91 সালের দিকে যদি তাকান বিএনপির টপ লিডারশিপের প্রেফারেন্স ছিল প্রেসিডেন্সিয়াল ফরম্যাট অফ তাই ডেমোক্রেসি। তাদের হিস্টোরিক্যালি তাই, বাট সেখান থেকে কিন্তু সেইখান থেকে ব্যাক বেঞ্চারদের সাথে হচ্ছে গিয়ে বিএনপি ইভেন্চুয়ালি ওয়েন্ট ফর পার্লামেন্টারি ডেমোক্রেসি। কেয়ারটেকার গভর্নমেন্ট এটা কখনোই হচ্ছে বিএনপির পছন্দের কিছু ছিল না। 15 ফেব্রুয়ারি ইলেকশনের পরে অতি দ্রুত তারা এটা করতে মানে এক অর্থে বাধ্যই হয়েছে। সো এবং অ্যাট দ্য সেম টাইম বিএনপি টেক্স প্রাইড অন দ্য ফ্যাক্ট দ্যাট আমরাই হচ্ছে পার্টি যারা মাল্টি পার্টি ডেমোক্রেসিকে আমরা রিইন্ট্রোডিউস করেছি। এবং দেখুন এই প্রত্যেকটা ডিসিশন বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছে। সো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট মানে ইনার স্ট্রাগলে লিবারেল ডেমোক্রেসি ফোর্সটার আমি জয় চাচ্ছি এই কারণে যে বিএনপি যখন এই অনেক সময় তার ইন্টারেস্টের এগেনস্টে যে ডিসিশন নেয় সেটা হচ্ছে কি একটা বড় ইস্যু করে। আপনি আরেকটা কথা বলছিলেন যে অপোজিশনের যে রোলটা, দেখুন অপোজিশনের মধ্যেও তো একটা ইনার স্ট্রাগল আছে। আমি তো এক অর্থে দুই ধরনের জামাত ইসলামী দেখি। আপনি হচ্ছে গিয়ে একটা জামাত আমরা ঢাকা শহরে মাঝে মধ্যে দেখি যারা কিছু কিছু সময় একটু উদারনৈতিক কথাবার্তা বলে, আবার অ্যাট দ্য সেম টাইম তার পেছনে যে আরেকটা যেটা আমার মনে হয় হচ্ছে মূল জামাত যারা বিভিন্ন জায়গা থেকে যে তাদের বক্তব্য দেখেন একটা স্টার্ক ডিফারেন্স। একটা উইমেনের ইস্যুর কথা বলছে, আবার দেখেন উইমেনের কর্মঘণ্টা সংক্রান্ত কথাবার্তা আছে, আবার ধরেন হচ্ছে গিয়ে অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি হচ্ছে যে ওনাদের এমপিরা কাউকে এথিস্ট কাউকে এগুলো আইডেন্টিফাই করে হচ্ছে গিয়ে সে করছে। একটা ডিভাইসিভ ইস্যু তৈরি করার একটা টেন্ডেন্সি জামাত ইসলামের মধ্যে আছে। একদিকে তারা মুক্তিযুদ্ধের ইস্যুর কথা বলছেন, আবার আরেকদিকে অ্যাট দ্য সেম টাইম 14ই ডিসেম্বর যখন আসে তখন তাদের নেতৃবৃন্দ 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যা যে ভারতের ষড়যন্ত্র এই ধরনের একটা ক্লিয়ার ডিভিশন হচ্ছে গিয়ে এই জায়গাটা আছে। এইটা এক অর্থে বিএনপির জন্য একটা সুবিধা। এটা কি ডিভিশন স্ট্র্যাটেজিও বলতে পারেন আপনি, মানে ডিভিশন থাকতে পারে, ডিভিশন হিসেবে থাকতে পারে, কিন্তু যেটা হয় যে জামাত যেভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করে যে আমরা অনেক চেঞ্জ হয়ে গেছি, আমরা নামও বদলে ফেলেছি, আমরা লিবারেল হয়ে গেছি, আমরা হচ্ছে গিয়ে কি বলে নারী স্বাধীনতা বা এই জিনিসপত্রগুলোকে বিক্রি। দেখুন এটা যেটা হয় যে আপনার কথা ঠিক, এক অর্থে এটা স্ট্র্যাটেজি, কারণ জামাতের যে কোর ভোটার বেস তারা তো ওই ইস্যুতে সাবস্ক্রাইব করে না। সো জামাতের একদিকে হচ্ছে গিয়ে তার কোর ভোটার বেস যেটা সেটাকেও সে ম্যানেজ করার চেষ্টা করে, আবার অ্যাট দ্য সেম টাইম সে জানে যে যদি ইলেকশনের দিকে সে জিততে চায় তাহলে হচ্ছে গিয়ে তার হচ্ছে একটা এই মানে এলিট বলি বা হচ্ছে ডেভেলপমেন্ট পার্টনার বলি তাদেরকে একটা অন্য চিত্র হচ্ছে গিয়ে তাকে দিতে হবে। বাট এই যে এই কাজটা করার ফলে যেটা হচ্ছে যে কথাটা একটু আগে বলা হচ্ছিল, এই যে ডিসিশনগুলো গভর্নমেন্ট নিচ্ছে অনেক ক্ষেত্রে যে আমাদের একটা শক্ত অবস্থান নেওয়ার মতো সামর্থ্য আমার কাছে মনে হয়, মানে একটু হয়তো কন্ট্রোভার্সিয়াল হয়ে গেল কথাটা, এই পজিশনে আসলে হচ্ছে গিয়ে জামাত ইসলাম নেই। এবং আপনি যদি দেখেন, এবং আরও মজার ব্যাপার যেটা হচ্ছে যে রিফর্ম বা সব কিছুতে সবসময় জামাতের পজিশনটা যতটা না অন প্রিন্সিপল তার চেয়ে অনেক বেশি হচ্ছে ইটস আ পলিটিক্স অফ ডিস্ট্রাকশন। যে আমার হচ্ছে মানে আমি যদি বলি এইভাবে যে রিফর্মটা তো হচ্ছে আপনার মিনস টু অ্যান এন্ড, আমি একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক তৈরি করতে চাই, যে আমাদের কাছে রিফর্মটা হচ্ছে গিয়ে মিনস, বা সেই মিনসটা হচ্ছে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করা ফর দ্য গভর্নমেন্ট অর আদার্স। ইটস নট দ্যাট লিবারেল ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক। আমি যে ইনার স্ট্রাগলের কথাটা বললাম সেটা হচ্ছে এইটা, যে আপনি যে জামাত ইসলামকে বিশ্বাস করবেন যে রিফর্মটা তারা চাচ্ছে মিনস টু আ লিবারেল ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক, জামাতের পয়েন্ট বক্তব্য তো সেই লিবারেল ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কটাকে সাপোর্ট করছে না। তাহলে তো আপনি রিফর্ম যেটা চাচ্ছেন সেটার উদ্দেশ্য তো হচ্ছে গিয়ে অন্য কিছু। সো সেইটা যদি হয় তাহলে কিন্তু হচ্ছে কি আপনি অ্যাট দ্য সেম টাইম আপনি যদি এই নিয়ে এখন বলেন যে আপনি জুলাই সনদ দিয়ে রাস্তায় নামবেন, ওয়াই উইল পিপল বাই ইউর আর্গুমেন্ট? জনগণ কী কারণে হচ্ছে কি আপনার এই আর্গুমেন্ট বাই করবে? আপনাকে বিশ্বাস করার তো একটা রাস্তা থাকতে হবে, একটা আস্থার জায়গা থাকতে হবে। আপনি আপনার দলীয় কর্মীকে আপনি নামাতে পারেন, কিন্তু আমরা গত 15-16 বছরে তো একটা জিনিস দেখেছি, আপনি দলীয় কর্মী দিয়ে একটা বড় ধরনের আন্দোলন হয়তো করতে পারেন, কিন্তু সেটা সাফল্য পায় না, বরং সেটা অনেক ক্ষেত্রেই হচ্ছে কি একটা বাজে সিচুয়েশন তৈরি করে। এইটা বিএনপির জন্য একদিক দিয়ে ভালো যে তাকে কোনো স্ট্রং অপোজিশন ফেস করতে হচ্ছে না, আবার এটা একই সাথে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে যেটা বলা হলো যে পার্লামেন্টে বলেন যেখানেই বলেন বিএনপিকে যে একটা চেকের মধ্যে রাখা। এখানে আরেকটা প্রশ্ন, মানে এই আলোচনার মধ্যে যে তাহলে আওয়ামী লীগকে আপনি কোথায় রাখছেন, তার ভবিষ্যৎ কি? আমার কাছে যেটা মনে হয় যে এসেনশিয়ালি খুব স্পষ্ট কথা যে আমি এক্সিকিউটিভ ইস্যুতে বা এইভাবে কোনো পলিটিক্যাল পার্টিকে ব্যান করাটাকে আই ডোন্ট নেসেসারিলি সাপোর্ট দ্যাট।
এটা যদি হচ্ছে যেটা বললাম যে আপনি একটা বিচার ব্যবস্থা বা এটার মধ্য দিয়ে যে ইসে করতেন, বাট আমার কাছে মনে হয় যে এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন বিএনপির দিক থেকে। এই কারণে আমি মনে করি না, কারণ এখন পর্যন্ত ডাটা যেটা দেখছি তাতে এইটা আমার মনে হয় না যে আওয়ামী লীগের ভোট ছাড়া বিএনপি জিততে পারতো না, এইটা আমার মনে হয় না। আওয়ামী লীগের ভোটের একটা অংশ বিএনপির দিকে গেছে, কিন্তু জয়ের ব্যবধান বাড়ানো এবং একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ আওয়ামী লীগের ভোট বিএনপিতে শিফট হওয়ার বেশ কিছু ইন্ডিকেশন আছে, স্পেশালি মাইনরিটিসদের ভোট। বেসিক্যালি মাইনরিটির মধ্যে আপনি খুলনা 5 দেখেন, তারপর হচ্ছে সুনামগঞ্জ 2 দেখেন, সিগনিফিকেন্ট ডিফারেন্স হচ্ছে কি ওই জায়গায় এসে করেছে। এখন যদি আওয়ামী লীগ এই পজিশনে ব্যাক করে, আজকে থেকে 4 বছর পরে যখন ইলেকশন হবে, সেই ইলেকশনে তো ক্লোজ হবে আর তখন যদি বিএনপির ভোটগুলো ভাগ হয়ে যায়, তাহলে সেটা বিএনপির জন্য একটা বড় ধরনের ক্রাইসিস তৈরি করতে পারে। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট, আওয়ামী লীগ যদি মাঠে না থাকে, তাহলে এই ভোটাররা, বিএনপি খুব সম্ভবত আশা করছে তারা আবারও ভোট দিতে যাবে। ভোটারদের হাতে তো 2টা অপশন, তারা বাসায় বসে থাকবে, সেইটা বিএনপির জন্য খুব সুবিধার কিছু হবে না, বা শেষ পর্যন্ত তারা হচ্ছে গিয়ে ভোট দিতে যাবে, যেটার একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। এখন যেটা হচ্ছে যে আপনার আওয়ামী লীগ এই জায়গাটায় থাকাটা, ওইটা সেই স্ট্র্যাটেজিক সিচুয়েশন। আমার ধারণা বিএনপি আওয়ামী লীগকে নিয়ে সেটাই করবে যেটা আওয়ামী লীগ জামাত ইসলামকে নিয়ে 5 বছর হচ্ছে গিয়ে করেছে, যে কিছু জায়গায় ছাড় দেওয়া হবে, কখনো হচ্ছে গিয়ে ধরা হবে, কখনো মানে বিচারের ব্যাপারটা হচ্ছে ঝুলে থাকবে 4-5 বছর পর্যন্ত, শেষ পর্যন্ত ইলেকশন পর্যন্ত যে পলিটিক্যাল সিনারিওটা কোন দিকে যায় সেটার উপরে বেস করে কোনো একটা ডিসিশন না হবে, বা ভোট যদি হচ্ছে গিয়ে সে মনে করতে পারে এই দিকে। কিন্তু যেটা হচ্ছে এর ফলে যেটা হচ্ছে, দেখেন বিএনপি অ্যাজ আ পলিটিক্যাল পার্টি, যে কথাটা এর সাথে বলা হয়েছিল যে বাংলাদেশি জাতীয়তাবাদ, এবং বিএনপি কখনোই একদম, আমি যদি লেফট রাইট স্পেকট্রামে দেখি, বিএনপি কখনোই পুরো লেফট লিনিং কোনো পলিটিক্যাল পার্টি না। সে সেন্টার থেকে হচ্ছে গিয়ে একটু রাইট, সেন্টার রাইট হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টি। আপনি যদি জামাত ইসলামকে দেখেন, জামাত ইসলাম অফকোর্স রাইট উইং, তার তো হচ্ছে গিয়ে সেন্টার থেকে সে অনেক দূরে। এনসিপি সেন্ট্রিস্ট বলার চেষ্টা করলেও তার আপনি কোনোটেশন ওই ইস্যু থেকে, তাহলে এসেনশিয়ালি দেখেন আমাদের পুরো পলিটিক্যাল ডিসকোর্স হচ্ছে রাইটে। তার মানে এটার মানেটা হচ্ছে বিএনপি কিন্তু হচ্ছে গিয়ে 2টা অপশন। সে এইদিকে যদি সে না সরে, তাহলে আমার পুরো পলিটিক্স, পলিসি, আইডিওলজি পুরোটাই কিন্তু বাংলাদেশ আরও বেশি রাইট উইংয়ের দিকে সরার চেষ্টা করছে। এখন এই বাম দিকের যে রাস্তাটা আছে, বিএনপি যদি এইখান থেকে কিছু ভোট নিতে পারে, সেই ভোট যদি সে নিতে চায়, তাহলে আওয়ামী লীগ থাকাটা তার জন্য প্রবলেমেটিক, কারণ এখানে সে শুধু একটা কম্পিটিশন হচ্ছে গিয়ে তৈরি করবে। আর যদি সে শুধু রাইটে যেতে চায়, তাহলে এগেইন বাংলাদেশের পলিটিক্সটাই হয়ে যাবে হচ্ছে গিয়ে পপুলিস্ট রাইট উইং একটা, যেটা আমাদের পলিটিক্সের জন্য ইসে। এখন এইদিকে যদি অন্য কোনো অপোজিশন পার্টি ইমার্জ করে, তাহলে হয়তো আমরা একটা নতুন ডাইমেনশন দেবো, কিন্তু এখন পর্যন্ত সেটার হচ্ছে গিয়ে কোনো চান্স হচ্ছে গিয়ে দেখছে না। এবং আওয়ামী লীগের মধ্য থেকেও এখন পর্যন্ত যে আমরা যে রিফাইন্ড বা ইসের কথা বলছি, কোনো চেষ্টা নাই কামব্যাক করার, কোনো চেষ্টা নাই ইসে করা, সেটারও হচ্ছে গিয়ে কোনো ধরনের ইসে দেখছি না। কারণ একটা যেটা বড় কারণ, যে ইটস এ ডাইনেস্টিক পার্টি, অনেকটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের মতোই। সো ডাইনেস্টির হেড যতক্ষণ পর্যন্ত একটা ডিসিশন নিচ্ছেন যে ইসে করবেন, এবং সেই ডাইনেস্টির হেড রেখে খুব সম্ভবত এই পলিটিক্যাল প্রসেসে তার পক্ষে এন্ট্রি করাটা, বা এই পার্টির পক্ষে এন্ট্রি করাটা হচ্ছে গিয়ে এক্সট্রিমলি ডিফিকাল্ট। সো অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট, আওয়ামী লীগের কোয়েশ্চেনটা আমার কাছে মনে হয় একটা আনরিজলভ কোয়েশ্চেন হিসেবে আরও বেশ কয়েক ইসে থাকবে। কিন্তু যেটা বললাম যে এইটা আমাদের ফিউচার ডেমোক্রেটিক পাথওয়েটা, আমরা কি আরও রাইটে সরবো কি না, নাকি হচ্ছে গিয়ে বিএনপি হয়তো বাম দিকে সরে এসে আরেকটু জায়গা হিসেবে নিবে, কারণ সেটা যদি সে করে, সে কিন্তু আবার ডান দিকের ভোট হারানোর একটা রিস্কে থাকবে। কারণ সেই ভোটটা আসলে কতখানি জামাত এনসিপির মধ্য দিয়ে যাবে বা অন্য কোথাও যাবে, সেটাও একটা বড় কনসার্ন। সো দোজ আর ইন্টারেস্টিং থিংস, যেটা আমাদের পলিটিক্সটাকে আগামী 3-4 বছর হচ্ছে। থ্যাংক ইউ পারভেজ করিম আব্বাসী। এটার উপরে হ্যাঁ, আমরা তো শেষের দিকে চলে এসেছি। সো আপনি যে বললেন ইন্টারেস্টিং অ্যানালজি, যেখানে প্রথমত জামাতের মধ্যে একটা দ্বন্দ্ব দেখছি, যে একটা হচ্ছে যে নিজেকে ঢেলে সাজানো, যেটা হচ্ছে যে অনেকটা একে পার্টির মতো, এখানে যে এরদোয়ানের মতো, এখানে এটার মতো, এখানে হচ্ছে আক পার্টি, যেটা তো আক পার্টির মতো এখানে হচ্ছে ঢেলে সাজানো, যে রিফর্মিস্ট, ইসলামিস্ট, বাট কমফোর্টেবল উইথ আমেরিকানস। অপারেটিভ ওয়ার্ড হচ্ছে আমেরিকান। মুসলিম ব্রাদারহুড আইডিওলজি যারাই আছে, ইখওয়ানে মুসলিমিন যে এই দলে যেটা আছে, ইজিপ্ট থেকে এখানে যেগুলো সবগুলোই আসছে, বা ওর ধারে কাছে যেগুলো আছে, সবাই কিন্তু ইউএসএর সাথে সারপ্রাইজিংলি অনেক ধরনের কমফোর্ট, মানে একটা ডিগ্রি অফ কমফোর্ট আছে। আচ্ছা, এটা এক। কিন্তু আমার জামাতে ইসলামী এখানে ঠিকই বলেছেন, যে এখানে আমাদেরও যেটা ব্যক্তিগত মনে হয়, তাদের যে কোর সাপোর্টার আছেন, তারা কিন্তু এখনও জামাতের যে এক ধরনের যে আমি বলবো যে
এখনকার দিনে আমরা যেটা আমরা ধরে নিই যে হচ্ছে প্রো ওমেন বা হচ্ছে প্রো এখানে হচ্ছে সিভিল সোসাইটি, এইগুলোর প্রতি কিন্তু এখন আমার মনে হয় না যে তাদের অতটুকু ওদের গুরুত্ব দিচ্ছেন। তো জামাত এখন দুটো এটা ফ্যাসিনেটিং এখানে একটা এক্সাম্পল, যে ওটা আমি বলি যে এটা হচ্ছে ফ্যাক্টরি আর শোরুম। ওরা করছে কি, ফ্যাক্টরিটা আগের মতোই আছে, যে কোর সাপোর্টাররা আছে, সংগঠিত আছে কাডার বেস ভাবে, এবং যথেষ্ট সুসংগঠিত একটা পার্টি, এটা না বললেই না। এবং ওদের সেই ইনার যে এখানে খুব এখানে ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি যেটা আছে, ওটাও কিন্তু এখানে এখানে বলিষ্ঠভাবে চর্চা করা হয়, যেটা শোনা যায়। কিন্তু শোরুমটা যেটা রাখে হচ্ছে, এটা হচ্ছে যে আমাদের হচ্ছে সকল ডেভেলপমেন্ট পার্টনার এবং বিদেশি বন্ধুদের জন্য বা এখানে বিদেশি রাষ্ট্রদের জন্য, তাদের কাছে কিন্তু দেখবেন যে পশ্চিম থেকে পড়া, যেখানে হচ্ছে গণতন্ত্রের ব্যাপারে কথাবার্তা যারা ভালো বলতে পারবো এখানে, এবং আমাদের এটা উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ। আমাদের বিদেশি বন্ধুরা ওখানে গিয়ে ওই শোরুমে গিয়ে ফ্যাক্টরির কথা অনেক সময় ইচ্ছা করেও ভুলে যান। যাই হোক, এখন কথা হচ্ছে ওনারা ভুললো না ভুললো এটা কথা না। আমি বলছি যে জামাত তার এটাকে আপনি অবশ্যই একটা আধুনিক অ্যাপ্রোচ বলতে পারবেন, যে তার কনসালটেন্ট হায়ার করছেন বিভিন্ন ডিসকাশনে ফরেনারদের সঙ্গে, জি, এবং যারা তারা দল করেন না বা দলের আদর্শের সঙ্গে অতীতে কোনোদিন ওনারা হচ্ছে লাইট ইয়ার্স ডিফারেন্ট। পয়েন্টটা যে তার কোর ভোটার তো চেঞ্জ হচ্ছে না, কোর ভোটার তো সেই জায়গাতেই থাকতেছে, এবং সে তো অবশ্যই কোর ভোটারকে ক্যাটারও করতেছে যখন এটা হচ্ছে উইন্ডো ড্রেসিং। আর দুই নম্বর যেটা উনি বললেন, এখানে বিএনপি এবং আওয়ামী লীগের যে একটা ইকুয়েশন ঠিকই আছে, একটা ব্যাকডোর একটা নেগোসিয়েশন আছে, বা ব্যাকডোর একটা আন্ডারস্ট্যান্ডিং কিছু তো থাকতেই পারে, যেমন হচ্ছে আওয়ামী লীগ এবং জামাতের সাথে ছিল এককালে। কিন্তু আমরা দেখেছি যে জামাত তো তখন আওয়ামী লীগ বিএনপির তুলনায় আরও ছোট একটা দল ছিল নিউমেরিক্যালি। আমি 2014 বা 2019-এর কথা বলছি। কিন্তু সেই সময় কিন্তু হচ্ছে যে জামাতকে ব্যান করার পরেও, এবং 1971 সালে তাদের যে একটা ইনভলভমেন্ট ছিল তাদের পূর্বসূরি নেতাদের, এটাও তো এখানে একটা প্রশ্নবিদ্ধ একটা এখানে আছে। যতই জামাতের এখানে অনেকে বা জামাত পক্ষে অনেকে এখানে ইতিহাস চেঞ্জ করতে চান, এখনও আমাদের স্বাধীনতা যুদ্ধের এখানে এটা বলবো যে এখানে একটা প্রশ্নবিদ্ধ একটা ভূমিকা পালন করে। কিন্তু জামাতকে তো ব্যান করে, এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ব্যান করার পর আমরা তো আজকে দেখছি যে জামাত হচ্ছে এখন বৃহত্তম বিরোধী রাজনৈতিক দল, এবং ওরা কিন্তু মেইন স্ট্রিম হয়ে গেছে। আপনার এখানে আপনার ভারতের ওখানে ওদের অ্যাপ্রোচ করছে, ইউরোপিয়ান ইউনিয়নের এখানে সব এখানে রাষ্ট্ররা অ্যাপ্রোচ করছে। সো ওরা কিন্তু মেইন স্ট্রিমে এনগেজমেন্ট হয়ে গেছে। তো কোনো, এবং আওয়ামী লীগের মতো একটা প্রাচীন একটা দল, এটা কিন্তু এখানে পুরোপুরি এখানে বন্ধ করে রেখে দেবো। কিন্তু সমস্যা হচ্ছে আরেকটা, আপনি সমস্যাটা হচ্ছে এটা অনেকটা আমি এটা বলি, সবাই বলছে যে হচ্ছে পাড়ায় যে হচ্ছে আপনার ছেলের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে হবে, কিন্তু ছেলের কোনো এখানে বিয়ের নিয়ে কোনো আগ্রহ নেই বা মত প্রকাশ করছে না। তো আওয়ামী লীগেরই তো কোনো আগ্রহ নেই। আওয়ামী লীগে এখানে বলেছে যে ছেলে হয়তো এমন জায়গায় এনগেজ যে সে বলতেও পারছে না, ছাড়তেও পারছে না, বলতেও পারছে না, ছাড়তেও পারছে না, মানে উভয় সংকট, অন্য ভরসা এসে বসে আছে যে আমার হয়তো বিয়েটা আমার মামা বা চাচা করিয়ে দেবে এখানে আলাদা করে। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনার আওয়ামী লীগ এখন নেতাদেরকে ডিসাইড করতে হবে যে একটা পরিবার কি আমার পুরো দলকে ডিফাইন করে, না আমার দল কি হচ্ছে একটি পরিবারের চেয়ে ঊর্ধ্ব। এটা হচ্ছে এক, পরিবারতান্ত্রিক নেতৃত্বকে ওরা চলবে নাকি না। এবং দুই, আপনি যাই বলেন নাই বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রচুর এখানে সমালোচনা করা যেতে পারে, একটা জিনিসটা অস্বীকার করা যেতে পারে না যে জুলাই আগস্ট 2024 সালের আগেও যেভাবে গুম খুন দুর্নীতি করেছে আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার শেষের দিকে, যে বেশি ভোটারবিহীন নির্বাচনের সময়গুলোতে, ওই সময়টুকু, এবং তারপর জুলাই আগস্টে যেভাবে হচ্ছে যে 1400-এর মতো লোককে শহীদ করা হচ্ছে, ওইটার জন্য তো কোনো ক্ষমাও তো কেউ প্রকাশ করে নাই যারা এখানে নির্বাচনে আছে। এবং তারা তো যতক্ষণ এটা না করবে, আওয়ামী লীগে কি প্রচুর এখানে কি সৎ রাজনীতিবিদ নাই, কিন্তু এই সৎ রাজনীতিবিদদেরকে তো ওরা তো হচ্ছে এখানে ওরা দুর্বল একটা পজিশনে ফেলে দিচ্ছে। তো আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে তো ওদেরকে রিইনভেন্ট করতে হবে। তো দেখুন, এটা খুব ইন্টারেস্টিং একটা ফেনোমেন। আজকে আলাপ করে জামায়াতে ইসলামী বলেন, আওয়ামী লীগ বলেন, বা খোদ যে সরকারের এখানে অধীন বিএনপি, তিনজনই কিন্তু নিজেদেরকে এখানে আবার পরিবর্তনের একটা প্রক্রিয়ার মধ্যে আছে। তো এটা কোন দিকে নিয়ে যাবে, এবং বাংলাদেশে কম্পোজিট যেখানে পলিটিক্যাল ক্লাইমেট কিভাবে চেঞ্জ হবে, এটা ভবিষ্যৎ বলে দেবে। আসিফ খান খুব ছোট করে। অ্যাবসলিউটলি, আই থিংক উই হ্যাভ ইন্টারেস্টিং টাইম ওই জায়গাটাতে। এবং আরেকটা যেটা খুব মানে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আমরা তো ধরেন বিএনপি এই কাজটা করতে যাচ্ছে বা এসে করতে যাচ্ছে, এটা তো বিএনপির গেম প্ল্যান, বিএনপি তার হচ্ছে গিয়ে সেটা কাজটা করেছে। আওয়ামী লীগ এখন কি রেসপন্ড করে বা কিভাবে রেসপন্ড করে, বা আদৌ রেসপন্ড না করে কারো উদ্দেশ্যে বসে থাকে? প্র্যাকটিক্যালি আমরা দেখলাম না তো 5ই আগস্টের পরে আজ অবধি তাদের কোনো প্রতিক্রিয়া নাই। রাইট, বাট এট সাম পয়েন্ট এবং সোশ্যাল মিডিয়াতে যেটা দেখি সেটাও কোনটা অথেন্টিক, কোনটা আশীর্বাদ বুঝছো, কোনটা আশীর্বাদ ছাড়া বোঝা মুশকিল। এই সব কিছু মিলেই আর কি হচ্ছে, মানে
ইন্টারেস্টিং টাইম, অ্যাটলিস্ট পলিটিক্যাল ডোমেইনে এই গেমটা হচ্ছে গিয়ে কীভাবে এসে কাজ করে সেটার উপরে। এবং 2031 বা 30 যখনই ইলেকশন হয় তখন হয়তো বোঝা যাবে যে কোন দিকে আমরা যাচ্ছি আর কি সেটা। দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবের তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার পারভেজ করিম আব্বাসী এবং প্রফেসর আসিফ শাহন অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা আওয়ামী লীগ, জামাত, বিএনপি সবাইকে নিয়ে আলোচনা করলাম, কিন্তু যেহেতু একটা নির্বাচিত সরকার দেশে আছে, একচ্ছত্র ক্ষমতাও তাদের হাতে আছে, 2/3 শাসন সংসদে নিয়ে, তাদের নিয়ে সেই সরকার এবং সেই দল নিয়েই প্রধানত কথা হচ্ছে। এই প্রশ্নটা উঠেছে যে এই সরকারটি বা এই দল বিএনপি তারা কি দেশে একটা শক্ত সরকার এবং যারা কঠোর হতে পারে যে কোনো সময় এবং একটা দুর্বল ব্যবস্থা চায় কিনা, নাকি তারা একটা শক্ত ব্যবস্থা যেটা স্থায়ী হবে আগামী দিনে এবং সরকারটা একটু দুর্বল হলেও ব্যবস্থাই আসলে তাদেরকে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং টিকিয়ে রাখবে। আলোচকরা বলছিলেন যে সরকারের পলিটিক্যাল স্ট্র্যাটেজি এবং ইকোনমিক যে স্ট্র্যাটেজি সেটা কনভার্স হচ্ছে না, সেটা একটা বড় সমস্যা ওনারা মনে করেন। এবং সরকারের এবং সরকারি দলের যে কমিউনিকেশন স্ট্র্যাটেজি সেটা অত্যন্ত দুর্বল মানের বলে মনে হয়েছে ওনাদের কাছে। এবং ওনারা বলছেন যে 20 বছর ক্ষমতার বাইরে থাকবার কারণে সরকারের অনেক কিছুতেই অ্যাডজাস্টমেন্টে বা বিএনপির অ্যাডজাস্টমেন্টে একটা বড় প্রবলেম হচ্ছে। এবং মূল কথা, আমরা পলিটিক্যাল ল্যান্ডস্কেপ নিয়ে আলোচনা করছিলাম, কি হচ্ছে দুজনেই মনে করেন যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াত ইসলামকে দেখে যেটা মনে হচ্ছে প্রত্যেকেই এটা নিজেদেরকে পরিবর্তন করতে চাইছে। কতটা বুঝে কতটা না বুঝে সেটা একটা বড় প্রশ্ন, বা কতটা বাস্তবতার নিরিখে। তবে এই পরিবর্তন শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রকে বা রাজনৈতিক চিত্রকে কোথায় নিয়ে যাবে সেটা বুঝবার জন্য আসলে আগামী কয়েকটা বছর, বিশেষ করে আগামী নির্বাচনের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিও আমার এক অতিথি কথা বলতে বলতে একবার বলেছিলেন নির্বাচন হবে কি হবে না, কী ধরনের নির্বাচন হবে, সেই প্রশ্নগুলো একটা বড় প্রশ্ন। বা 30-এ নির্বাচন হবে না, 29-এ না, তার আগেই হবে না, তারপরে গিয়ে কখনো হবে, এগুলো এখনও পর্যন্ত একটা বড় অনিশ্চয়তার মধ্যে থাকছে। এবং এর সঙ্গে আসলে গভর্নেন্সের প্রশ্নটা জড়িত, যেটা মানুষকে আসলে আস্থায় নেবে। আর সেটা যদি না করা যায় তাহলে এই অনিশ্চয়তা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং একটা জটিল প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ আরও জটিল প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়বে। এমনিতেই একটা জটিল চক্রের মধ্যে কিন্তু বাংলাদেশ আসছে, তার অভ্যন্তরীণ, আঞ্চলিক এবং বৈশ্বিক কারণে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।